আমি আরিফুল সাজ্জাদ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সম্পাদকীয়। দর্শক, আপনারা জানেন ৭১-এর স্বাধীনতা যুদ্ধের বিজয়ের ঠিক আগ মুহূর্তে এদেশীয় দোসরদের সহায়তায় সূর্য সন্তানদের হত্যা করে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, তাদের স্মরণে এই দিনটি আমরা পালন করে থাকি। তবে একটা বিষয়, যে কোনো পরিবর্তনের সময় আমরা দেখেছি বাংলাদেশে যে এই যে বুদ্ধিজীবীরা, সূর্য সন্তানরা, তারা এক ধরনের টার্গেটে পরিণত হন। এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সঙ্গে দুইজন অতিথি যোগ দিয়েছেন। শুরুতে তাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বুদ্ধিজীবী ও সভাপতি, বাংলা একাডেমি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যোগ দিবেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব, তবে তার আগে একটু আজকে শিরোনামগুলো দেখে আসতে চাই। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানের স্মরণ, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। বেক্সিমকো, এস আলম, সামিট সহ 10 ব্যবসায়ী গ্রুপের পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ এনবিআর ও সিআইডি যৌথ অনুসন্ধানী দল গঠন। সম্পর্ক স্বাভাবিক রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, মন্তব্য সার্জিসের। দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্কের বার্তা পররাষ্ট্র উপদেষ্টা। দর্শক, শুনছিলাম শিরোনামগুলো। এবার আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। শুরুটা করতে চাই অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আপনাকে দিয়ে। শহীদ বুদ্ধিজীবী দিবস, এটা নিয়ে তো বলার কিছু নেই। আমরা শুরুতেই বলেছিলাম যে কিভাবে, কেন, কি ঘটলো, একটু ওই প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাই, আসলে তখনকার সময়টা আসলে কী রকম ছিল। আসলে যখন 26শে মার্চ দিবাগত রাতে, 1971 সনের দিবাগত রাতে সেনাবাহিনী দিয়ে একটা সার্বিক আক্রমণ চালানো হয় ঢাকা শহরে। ঢাকা শহর আজকের তুলনায় সেদিন একটু ছোটই ছিল, কিন্তু তারপরেও অনেক বড়। তো রেল লাইন তখন তো শহরের মাঝখান দিয়ে যেত, এবং রেল লাইনের দুই পাশে যথেষ্ট জায়গা আছে সর্বত্রই, এখানে ঢাকা শহরের ভিতরেও ছিল। তো ওই জায়গাতে যারা রিক্সা চালায় এবং আরও নানান শারীরিক পরিশ্রমের কাজ করে, মেয়েরা ছিল, মানুষের বাড়িতে বাড়িতে নানানভাবে কাজ করে, তাদেরকে ব্যাপকভাবে হত্যা করেছে। এইটা মিলিটারিদের ধারণা ছিল, অথবা পাকিস্তান সরকারের ধারণা ছিল যে এই বস্তিতে যারা থাকে তারাই মিছিল করে, সমাবেশ করে, নানানভাবে সরকারের উৎখাতের চেষ্টা করে। এই কারণে তাদেরকে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিও চরম বিরূপতা ছিল ওই সরকারের, এবং তারা মনে করতো যে এই ছাত্ররাই তো আন্দোলন করে সব উল্টে পাল্টে ফেলে। সেজন্য ছাত্রদেরকে ধরতে গেছে সব হলেই, কিন্তু ছাত্রদের পায় নাই। আগেই ছাত্ররা সতর্ক হয়ে অন্যত্র সরে গেছে। কিন্তু জগন্নাথ হলে 40 জন ছাত্র ছিল, এবং সেই 40 জনকেই মিলিটারিরা হত্যা করে। তো এই সময়ে 6-7 জন শিক্ষককেও হত্যা করে এরা। গোবিন্দচন্দ্র দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরদা, ডক্টর মনিরুজ্জামান স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের, এরকম আরও জন তিনেক, রাশিদুল হাসান একজন ছিলেন ইংরেজি বিভাগের, এরকম আরও 4-5 জন শিক্ষককে হত্যা করে ওই একই সময়ে। তো এই দিয়ে যুদ্ধ আরম্ভ হলো। যখন এইসব ঘটনা ঢাকায় ঘটেছে, তারপরেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তখন গঠিত হয়নি, কিন্তু চট্টগ্রাম যে বেতার কেন্দ্র ছিল, সেইখান থেকে কী বলে, মেজর জিয়াউর রহমান একটা ঘোষণা দেন, যে আমার এখনও স্পষ্ট মনে আছে, আমি রেডিওতে শুনেছি, আই মেজর জিয়া হেয়ার বাই প্রক্লেম দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথম বাক্য। এরপরে আরও 7টা 8টা বা 10টা বাক্য। লাস্ট বাক্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ উইথ আস। এই মেসেজটা অনেকক্ষণ প্রচার করে যায়। কতক্ষণ সেটা এখন বলতে পারবো না, 1 দিন বা 1.5 দিন বা 2 দিন প্রচার করেছে। এবং ঢাকার চাইতে আরও উত্তর দিকে গেলে এই ভয়েসটা শোনা যায় না, একটা লিমিট ছিল এই রেডিওর। এই ঘোষণা শুনে মানুষের মনে একটা যে আমাদের সব শেষ, এই ধারণাটা কেটে যায়। এখানে বঙ্গবন্ধু তো যাননি কোথাও, তিনি নিজের বাড়িতে থাকলেন, এবং ওখানে মিলিটারিরা এসে তাকে ধরে ইসলামাবাদ নিয়ে গেল। এটা মোটামুটি জানতো প্রায় সবাই যারা খবর রাখে এবং
রেডিও টেডিও শোনে। তো এতে মানুষ অনেকটা মানে হতাশ ছিল যে বঙ্গবন্ধুও নাই আর কোনো আন্দোলন সংগ্রামও নাই। তো যাই হোক, মিলিটারি থেকে একজন মেজর যখন এই কথা বলছেন তখন নিশ্চয়ই এর সঙ্গে আওয়ামী লীগ যুক্ত হবে। এই কথাটাও পরে শুনেছি, কিন্তু আমি নিজের কানে রেডিওতে শুনিনি যে এই মেসেজটা পরিবর্তন করে জিয়াউর রহমান অন্য একটা মেসেজ দিয়েছেন রেডিওতে, যে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আই প্রক্লেম দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ইত্যাদি। তো সেটা অনেকে শুনেছেন, আমার শুনেছি বলে ঠিক মনে পড়ে না। কিন্তু এই দুইটা মেসেজই এই জিয়াউর রহমান দিয়েছেন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে। এবং দুইটা মেসেজের দ্বারা একটা সাধারণ ধারণা মানুষের হয়েছে যে না, আমাদের সব শেষ হয়ে যায়নি। মিলিটারির ভিতর থেকে একজন বলেছেন অবশ্যই তিনি রাজনৈতিক নেতৃত্বকে মেনে অনুসরণ করবেন এবং আমাদের একটা ভবিষ্যৎ তৈরি হবে। এই যে আমাদের সব শেষ হয়ে যায়নি, আমাদের শক্তি আবার পুনর্গঠিত হবে, এইরকম একটা বোধ জিয়াউর রহমানের এই ঘটনা থেকে হয়েছে। কিন্তু জিয়াউর রহমান তো আর রাজনীতিবিদ ছিলেন না এবং একজন পলিটিক্যাল লিডারের মতো ভূমিকা নিয়েও তিনি কথা বলেননি। তিনি শুধু আমাদের সব শেষ হয়ে যায়নি, আমরা আছি এবং আমরা সংগ্রাম করব, আমরা জয়ী হব, এই ধরনের একটা বোধ মানুষের মধ্যে আসছে। এইটাই এই জিয়াউর রহমানের ঘোষণার তাৎপর্য। আর আমাদের নেতা বঙ্গবন্ধু সেই আস্থা মানুষের মনে ছিল, কিন্তু বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে যাননি, এটা দেখে মানুষ আহত হয়েছে। এবং তাজউদ্দিন সাহেব তখন যেভাবে ভারতে গেলেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করলেন, সরকার গঠন করলেন এবং একটা শৃঙ্খলা চরম বিশৃঙ্খলা আওয়ামী লীগের মধ্যে, তাতে একটা শৃঙ্খলা এনে তিনি মন্ত্রিপরিষদ গঠন করলেন এবং কাজ আরম্ভ করলেন। জেনারেল ওসমানীকে তখন তিনি ছিলেন কী বলে লেফটেন্যান্ট কর্নেল ওসমানী। তো এই কর্নেল ওসমানীকে মুক্তিযোদ্ধা বাহিনীর প্রধান করে যাত্রা আরম্ভ হয়। এর মধ্যে সাধারণ মানুষের সন্তান, যারা কৃষকদের সন্তান, প্রধানত গ্রামাঞ্চলে লুঙ্গি পরে চলে, গেঞ্জি গাঁজে, ওইরকম বহু লোক এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা ট্রেনিং নিয়েছে, বন্দুক এবং আরও নানান উইপন চালানোর শিক্ষা নিয়ে তারা মুক্তিযুদ্ধ আরম্ভ করেছে। ওসমানী সাহেব ছিলেন ওই সেনাবাহিনীর প্রধান, কিন্তু ওসমানী সাহেব তাজউদ্দিন সাহেবের সঙ্গে একরকম বিরোধী ছিলেন এবং এইরকম বিরোধের মধ্যে যুদ্ধে অগ্রসর হওয়া যায় না। সেই জন্য তাজউদ্দিন নিজেই সৈনিকদের, যারা উপরের লোক, তাদের সঙ্গে বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণ করে কাজ করছেন। আর ওসমানী সাহেব ছিলেন খন্দকার মোস্তাক আহমদের একান্ত অনুসারী। খন্দকার মোস্তাক তাজউদ্দিন কেন প্রধানমন্ত্রী হবে, আমি হব, এরকম একটা স্ট্যান্ড নিয়ে অমান্য করতে চেয়েছেন। অনেক অনুরোধ করার পরে তিনি মেনে নিলেন এবং বললেন যে আমি ম্যাক্সিমাম 4 মাস এই অবস্থায় থাকব, তারপর আমাকে প্রধানমন্ত্রী করতে হবে। তো এটা একটা বিরোধ, যে এরকম চরম মুহূর্তেও নেতৃত্ব নিয়ে বিরোধ হয় সেটা। এখন যদি তাজউদ্দিন সাহেব ছেড়ে দিতেন, খন্দকার মোস্তাকের কাছে ক্ষমতা যেত, প্রধানমন্ত্রী হতেন, তাহলে তো বাংলাদেশ সেই সময় স্বাধীন হতো না। কারণ মোস্তাকের ওই মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে তার বিশ্বাস খুব দৃঢ় ছিল এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চাইতেন। তো সেই মধ্যস্থতা মার্কিন যুক্তরাষ্ট্র খুব আগ্রহী হয়ে আসতো এবং পাকিস্তানকে রক্ষা করে দুই পক্ষের মধ্যে একটা আপোষ নিষ্পত্তি করতে চাইতো। এবং যুদ্ধের যে স্পিরিট, স্বাধীনতা অর্জনের যে আগ্রহ, এটা নষ্ট হয়ে যেত। তো সেই তাজউদ্দিন সাহেবের নেতৃত্বেই এটা প্রকৃতপক্ষে সম্ভব হয়েছে। তো এইভাবে ইন্দিরা গান্ধী টোটাল সাপোর্ট দিয়েছেন তাজউদ্দিন। ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেছেন, তার সঙ্গে ব্যারিস্টার আমিরুল ইসলাম ছিলেন, তিনি ওই যে ওয়েটিং রুম সেখানে বসেছিলেন ইন্দিরা গান্ধী, আর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তাজউদ্দিন কথাবার্তা বলে সব ঠিক করলেন। এবং ইন্দিরা গান্ধী অনেকটা ধমকের সুরে বললেন যে আপনারা কে, আমি যে আপনাদেরকে সহায়তা করব। তাজউদ্দিন তখন বলে ফেলছে যে আমি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আমাদের মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। তখন ইন্দিরা গান্ধী একটু শান্ত হয়ে কথা বলছেন এবং কিছু এগ্রিমেন্ট মৌখিক আলোচনার মধ্যে হয়ে গেছে ওই লিখিত। তখন তারা দিল্লি থেকে কলকাতায় ফিরে আসেন, ওই ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং তাজউদ্দিন। ব্যারিস্টার আমিরুল ইসলাম তখনই তাজউদ্দিনকে বলে যে আপনি বলে ভালো করেছেন, কারণ একটা সরকার গঠন না করে এই অবস্থায় ওই অন্য রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রী বা সরকারের সঙ্গে ঠিক এই ধরনের কোনো গভীর সহায়তা পাওয়া সম্ভব না। আমরা রাষ্ট্র গঠন করেছি এবং সরকার গঠন করেছি। এইটা বলার ফলে
ইন্দিরা গান্ধী এটাকে গুরুত্ব দিয়েছেন, বারবার জিজ্ঞেস করেছেন যে শেখ মুজিব কোথায়। তো তাজউদ্দিন বলেছেন যে তার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তিনি অল্প সময়ের মধ্যে আমাদের সঙ্গে আসবেন বলে আশা করি। তো এইভাবে গেছে। শেখ মুজিব তো ইসলামাবাদ ধরে তাকে নিয়ে গেছে এবং তাকে রেখেছে সেখানে। পত্র পত্রিকা পড়া, রেডিও অথবা টেলিভিশন দেখা এর কোনো সুযোগ শেখ সাহেব পাননি। একটু আধটু যদি কোনো কিছু দিয়েও থাকে পত্রিকা, তো সেটাতে মানে অনেক জায়গায় খবর কেটে বাদ দিয়ে দিয়েছে। তার ফলে তিনি আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা প্রাপ্ত পাকিস্তানের বাহিনী যে শেষ পর্যন্ত এই 16ই আগস্ট আত্মসমর্পণ করেছে, তার ফলে আমরা হানাদার মুক্ত হয়েছি, এগুলো সম্পর্কে শেখ সাহেবের কোনো ধারণাই ছিল না। জুলফিকার আলী ভুট্টো এর মধ্যে পশ্চিম পাকিস্তানকে পাকিস্তান বলে তার প্রধানমন্ত্রী হয়েছেন, কারণ তার তো মেজরিটি সিট ছিল ওয়েস্ট পাকিস্তানে, তো তাতে প্রধানমন্ত্রী হয়েছেন। তো প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমানের কাছে এসে বললেন যে আপনাদের রাষ্ট্র হয়ে গেছে স্বাধীন, আমরা এখানে আছি, আমি প্রধানমন্ত্রী হয়েছি, আপনিও মানে ঢাকায় গিয়ে আপনার অবস্থানে থাকবেন। এখন আমার কর্তব্য আপনাকে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে দেওয়া এবং যতটা পারি ভালো ব্যবস্থা। তো আপনি কোন পথে যাবেন, এই বলে দুইটা অল্টারনেটিভ মানে বিমানের কথা বললেন ভুট্টো। 14ই ডিসেম্বরের যে প্রেক্ষাপটের কথা বলছিলাম সেটা 14ই ডিসেম্বরের প্রেক্ষাপট এই ঘটনা প্রবাহের মধ্যেই আসছে 14ই ডিসেম্বর। যখন 14ই ডিসেম্বর আসছে তখন মোটামুটি এই বাংলাদেশে অথবা তখনকার মানে ইস্ট পাকিস্তানে জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রায় সকলের মধ্যে এই ধারণা হয়ে গেছে যে আমরা হানাদার মুক্ত হব এবং এরা আত্মসমর্পণ করবে। তখন তো একটা জয়েন্ট কমান্ড গঠিত হয়, এরও 1 মাস বা 2 মাস আগে ওই জেনারেল মেজর কী বলে লেফটেন্যান্ট জেনারেল অরোরা ছিলেন ভারতীয় বাহিনীর প্রধান, আর আমাদের এখানে যে ওসমানী সাহেব ছিলেন। তো জয়েন্ট কমান্ডে উনি লেফটেন্যান্ট জেনারেল, আর ওসমানী তখনও কী বলে ওই যে কী বলে একটা পজিশনে ছিলেন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পজিশনে ছিলেন। তো কর্নেলের চাইতে ওই লেফটেন্যান্ট জেনারেল যেহেতু অনেক উচ্চ পদ, সেই কারণে জয়েন্ট কমান্ডার হলেন, কমান্ডার ইন চিফ হলেন জেনারেল মেজর লেফটেন্যান্ট জেনারেল অরোরা। এবং এই অরোরার নেতৃত্বে যখন যুদ্ধ পরিচালিত হলো এবং বিমান আক্রমণ শুরু হলো, তখনই এদেশের মানুষ ভালোভাবে বুঝেছে যে আর কয়দিন, হয়তো 1 সপ্তাহ ম্যাক্সিমাম, পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য, অথবা তারা অনেক বেশি নিহত হবে যদি কন্টিনিউ করে। আত্মসমর্পণের আবেদন জানিয়েছে ওই মানে জেনারেল কী বলে অরোরা। তো তাতে ওই 16ই ডিসেম্বর কী বলে আত্মসমর্পণ ঘোষণা করলেন, আত্মসমর্পণ স্বাক্ষর করলেন। আমাদের এই রমনা রেস কোর্স ছিল তখন, এখন তো রমনা গার্ডেন হয়েছে, ওইটার একটা জায়গায় যেখানে শিশু পার্ক এখন হয়েছে, ওখানে একটা কি বড় বটগাছ আছে, তা থেকে একটু সামনে ওই জায়গায় তারা চেয়ার টেবিল ইত্যাদি বসিয়ে এই আত্মসমর্পণ স্বাক্ষর করলেন। তো এইখানে ঠিক চূড়ান্ত বিজয়ের আগের মুহূর্তে এই বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়েছে। 14ই ডিসেম্বর পালন করা হয় বুদ্ধিজীবী দিবস হিসেবে, কিন্তু এর আরও 7-8 দিন কি 10 দিন আগে থেকে এই সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, বিভিন্ন পজিশনের লোকদের ধরে ধরে মানে নিয়ে গেছে, আর পাওয়া যায়নি তাদেরকে হত্যা করেছে। তো 14ই ডিসেম্বর হলো এই হত্যাকাণ্ডের মানে চূড়ান্ত দিন, শেষ দিন। তো এটা নানান বিবেচনায় মানে আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে প্রস্তাব দিয়েছিলাম, আমাদের যারা শিক্ষক ছিলেন। আমি ব্যক্তিগতভাবে অবশ্য বুদ্ধিজীবীদের জন্য আলাদা একটা দিবস উৎপাদন আমি তখন সমর্থন করতাম না, এই কারণে যে এত মানুষ এতভাবে নিহত হয়েছেন, বুদ্ধিজীবীরা তাদের সঙ্গে থাকলেই বিবেচনায় ভালো, এই কারণে। কিন্তু সকলেই যখন চাইছে বুদ্ধিজীবী, আমি সেটাতে সম্মত হয়েছি এবং বঙ্গবন্ধুকে এটা জানানো হয়েছে। এবং এই 14ই ডিসেম্বর যেখানে এখন বুদ্ধিজীবীদের গুরুস্থান আছে, যেটা ওইখানে একটা হলো সভা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে। শেখ মুজিবুর রহমান প্রাইম মিনিস্টার সেখানে প্রধান অতিথি হিসেবে আসেন, বক্তৃতা দেন এবং সেখানে তিনি ঘোষণা দেন যে 14ই ডিসেম্বর প্রতি বছর
শহীদ বুদ্ধিজীবী দিবস বলে পালন করা হবে। আবার আসবো আপনার কাছে, একটু নাজমুল আশরাফের কাছে যেতে চাই। আমরা ইতিহাসের বিষয়টা একটু শুনলাম, যদিও একটু সময় লেগেছে। যাই হোক, তো আপনার কাছে আমরা শুরুতে প্রশ্নটা থাকবে যে তখন তো একটা প্রেক্ষাপট ছিল, আমি একটা কথা বলছিলাম যে ভূমিকার সময় যে কোনো পরিবর্তনের সময় বুদ্ধিজীবী বা পেশাজীবীরা ক্ষমতাসীনদের টার্গেটে পরিণত হন। সর্বশেষ আমরা একটা পরিবর্তন দেখলাম, স্বৈরাচারের পতন দেখলাম, তখনও আমরা এই বিষয়টা দেখেছি। অনেকে বলেছেন, আজকে আমি দেখলাম অনেকে স্ট্যাটাসও দিয়েছেন এই বিষয়টাকে উল্লেখ করে। আপনার কি মনে হয় এটা বারবার ফিরে আসে কেন? ধন্যবাদ জনাব আরিফুল সাজ্জাদ, আবারও ধন্যবাদ সময় টেলিভিশনে আমাকে প্রথমবারের মতো আমন্ত্রণ জানানো এবং বিশেষ দিনে। বুদ্ধিজীবী দিবস আমরা ছোটবেলা থেকেই বা স্বাধীন বাংলাদেশে 53 বছরেই যে আঙ্গিকে যেভাবে পালিত হতে দেখেছি, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে, এবারও ঠিক তাই হয়েছে। এই আপনার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে বিভিন্ন দল বা ব্যক্তির অবস্থান, ভূমিকা, পক্ষ বিপক্ষ, এগুলো নিয়ে কিন্তু অনেক রকমের আলোচনা আমরা শুনেছি। এবং কিছু কিছু আলোচনা, কিছু কিছু বক্তব্য শুনে মনে হতো যে মুক্তিযুদ্ধের ইতিহাস কি পাল্টে যাচ্ছে, আমাদের সেই 71 মুক্তিযুদ্ধ কি নাই হয়ে যাবে, 71 মুক্তিযুদ্ধের জায়গায় কি নতুন কোনো ইতিহাস প্রতিস্থাপন করা হবে, এবং 71-এর চেয়ে 24-কে অনেক বেশি মহিমান্বিত, গৌরবান্বিত করার চেষ্টা করা হচ্ছে কি, এরকম ব্যাপারগুলো ছিল, আশঙ্কা ছিল। তারপরে আরও কিছু সরকারের অবস্থান, বক্তব্য, সিদ্ধান্ত, তার প্রেক্ষিতে কিন্তু এই আশঙ্কাটা আরও ঘনীভূত হয়েছে। আমি একদিন কোনো এক টকশোতে বলেছিলাম যে যেভাবে আমরা আগাচ্ছি, 24-কে মহিমান্বিত, গৌরবান্বিত করতে গিয়ে আমরা 71-কে যেভাবে হেয় বা তুচ্ছতাচ্ছিল্য করছি, 71-এর ইতিহাস আমরা বদলে ফেলার, শুদ্ধ করার অনেক কথা শুনছি। আর সেক্ষেত্রে 71 আমাদের কিভাবে ধরা দেবে, 71 আমাদের কি অবস্থায় থাকবে। তো 71-এর ধরেন 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 14ই ডিসেম্বর, এগুলো তো অনেক বড় বড় তারিখ এই মুক্তিযুদ্ধের 9 মাসের। ফলে এই বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস কিভাবে পালিত হবে, কারা পালন করবেন, কারা পালন করবেন না, সে দুটি দিবস নিয়ে আবার নতুন কোনো বয়ান, নতুন কোনো ইতিহাস, নতুন কোনো বক্তব্য বা দাবি আমরা শুনবো কি না। কারণ এই 5ই আগস্টের গণ অভ্যুত্থান কিন্তু হয়েছে অরাজনৈতিকভাবে, ছাত্র জনতার অভ্যুত্থান। যে ছাত্ররা অভ্যুত্থানটি শুরু করেছিল, মানে আন্দোলনটা শুরু করেছিল, তারাও ছিল নির্দলীয়। তাদের সাথে পরে যারা যুক্ত হয়েছেন, সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারাও ছিলেন নির্দলীয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের যারা যুক্ত হয়েছেন, তারা কিন্তু রাজনৈতিক দলের ব্যানারে যুক্ত হন নাই, তারা এই দেশের নাগরিক হিসেবে যুক্ত হয়েছেন। ফলে আমি যদি 5ই আগস্টের গণ অভ্যুত্থানটাকে আপামর মানুষের অভ্যুত্থান, আন্দোলন এবং বিজয় বলি, মোটে অত্যুক্তি হবে না। তার ধারাবাহিকতায় যখন পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন রাজনৈতিক মতবাদ স্পষ্ট হতে লাগলো, একসময় দেখা গেল যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বাধীনতার পরবর্তী এবং পরবর্তী বাদ দিয়ে, পরবর্তী নিয়ে অনেক আলোচনা আছে, বিতর্ক আছে, 71-এর স্বাধীনতা পর্যন্ত যে ইতিহাস, সেগুলোকে তো পাল্টে ফেলার কোনো উপায় নাই। সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে তথ্যগত, সেটা শুদ্ধ করা যেতে পারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দেশে বিদেশে এত লেখালেখি, এত গবেষণা, এত বক্তব্য, এত তথ্য প্রমাণ আছে যে এটা আপনি চাইলেও পাল্টাতে পারবেন না। যদি কোথাও ভুল ত্রুটি থাকে, যেগুলোকে ইতিহাস হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, সেখানে সংশোধন হতে পারে। কিন্তু এত বছরে এত কিছু হওয়ার পরে ভুল ত্রুটি থাকার কথা না। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে, দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী রাজনৈতিক দল। তখন আওয়ামী লীগের পেছনে সবাই ছিল, বঙ্গবন্ধুর পেছনে সবাই ছিল, তাদের ডাকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারপরে যুদ্ধ কীভাবে শুরু হলো, কীভাবে শেষ হলো, স্যার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন, আমি সেটা পুনরাবৃত্তি করছি না। কিন্তু সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের অর্জনকে, মুক্তিযুদ্ধের চেতনাটাকে গালিতে পরিণত করেছিল তারা। ফলে মুক্তিযুদ্ধ বিষয়ক যা কিছু আওয়ামী লীগ অন্তত গত 16 বছরে করেছে, তাতে করে মুক্তিযুদ্ধের যেই তাদের মালিকানা, সেটাকে তারা পুরোপুরি ব্যাহাত করেছে। যেটুকুই মালিকানা তার, যেটুকুই কৃতিত্ব, যেটুকু অবদান, পুরোটাই যখন গ্রাস করতে চায়, অন্য কাউকে ভাগ দিতে চায় না, অন্যদেরকে যাচ্ছেতাইভাবে অপমান করে, মুক্তিযুদ্ধের আপনার বীর প্রতীক, বীর উত্তম খেতাবধারী মুক্তিযোদ্ধাদেরকে যখন রাজাকার বলে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে,
তখন আওয়ামী লীগের ওই রাজনৈতিক অবস্থানটা দুর্বল হতে হতে এমন অবস্থানে এসেছে এখন মানুষ আওয়ামী লীগের কোনো কৃতিত্বই দিতে চায় না। আওয়ামী লীগ যেন মুক্তিযুদ্ধেই ছিল না, এই অবস্থানটা তৈরি করেছে কিন্তু আওয়ামী লীগ নিজেই। এবং যখন আমরা আলোচনা করছিলাম শিরোনামগুলো আপনি শুনছিলেন যে একটা গুম কমিশন রয়েছে, সেই শিরোনামটা কি ছিল? আজকে একটা রিপোর্ট তারা দিয়েছে কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সেখানে বলেছে যে এই সময় যে গুম খুন এই যে যত 10 বছর ধরে হয়েছে সেখানে শেখ হাসিনার সংশ্লিষ্ট পাওয়া গেছে এবং কি হয়েছে এটা আমরা সবাই জানি। আমি যদি 1971-এ ফিরে যাই, আমরা যেটা ইতিহাস জানি সেখানেও এই ঘটনাগুলো ঘটেছে এবং ওই সময়কার রাজনৈতিক দল মানে যারা দাবি করে যে আমরা এই মানে নেতৃত্ব দিয়েছি 24-এ এসে বা এই যে 14 থেকে এখন পর্যন্ত এসে তারা আবার ওই ধরনের কাজের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে। এটা কি বলবেন আপনি? সেই জন্যই তো তাদের এই পতন, সেই জন্য তো তাদের এই দুরবস্থা। আপনি চিন্তা করেন যে ডিসেম্বর মাস আসলে পরে আমরা ধরেন আপনি যদি গত 16 বছর না, আমরা পুরো 53 বছরের ইতিহাস যদি দেখি, যারাই ক্ষমতায় থাকুক, যারাই সরকারে থাকুক না কেন, ডিসেম্বর মাস আসলে আওয়ামী লীগের এক রকমের জয় জয়কার, উত্থান এবং তাদের কৃতিত্ব দাবি করার বহু উপাদান তারা খুঁজে পান এবং এই সময়টাতে তারা অনেক বেশি উজ্জীবিত হন। সেই ডিসেম্বরে তারা নাই, তারা শূন্য। তাহলে কত অপকর্ম করলে পরে তারা শূন্য হয়ে যেতে পারে? সেখানে এসে তারা কৃতিত্ব দাবি করা তো দূরের কথা, গোটা জাতি যেখানে বুদ্ধিজীবী দিবস পালন করছে, দুদিন পরে বিজয় দিবস পালন করবে, সেখানে তাদের অস্তিত্ব নাই, তারা সামনে এসে দাঁড়াতে পারছে না। তাহলে কি মাপের অপরাধ করেছে? আপনি গুমের কথা বলছিলেন, ধরেন এই 16 বছরের যত অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার বা গোটা রাষ্ট্র যদি বলি, সেখানে সবচেয়ে জঘন্য অপরাধ ছিল হচ্ছে এই গুম। মানে একজন মানুষকে আপনি ধরে নিয়ে গেছেন, সে জীবিত কি মৃত, তাকে কি করা হয়েছে, কোথায় আছে, কিভাবে মেরেছেন, কেন মেরেছেন, মানুষ কিছুই জানতো না। এর চেয়ে নির্মমতা আর হতে পারে? তো ওই গুম কমিশন তদন্ত করেছে, রিপোর্ট দিয়েছে, তারা কিছু সুপারিশ করেছে। আমরা সেগুলো দেখতে চাই যে প্রত্যেকটা ঘটনা উদ্ঘাটিত হবে, প্রত্যেকটা ঘটনার আইনানুগ ন্যায় বিচার হবে। আমরা অন্যায় বিচার চাই না, একতরফা বিচার চাই না। আবার একই সাথে এই যে ধরেন গুম বললেই আয়নাঘরের কথা আসে। গত 4 মাসের বেশি সময় ধরে আয়নাঘর নিয়ে কত কথা হয়েছে। যারা আয়নাঘরে বন্দী ছিলেন তারা বেরিয়ে এসে কত বর্ণনা দিয়েছেন। মোটামুটি তাদের কথা শুনে আমরা একটা ধারণা করতে পারি আয়নাঘর কী জিনিস, কিভাবে তাদের রাখা হতো, কী দুরবস্থার মধ্যে তারা ছিলেন, কতটা নিষ্ঠুর, নির্মম এবং জঘন্য বাস্তবতার মধ্য দিয়ে তারা সময় পার করেছেন। অপরাধ কি? শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়া, শুধুমাত্র মতবিরোধ হওয়া, শুধুমাত্র তাদের ভাষায় রাষ্ট্রবিরোধী জঙ্গি তৎপরতা, এইসব মানে অভিযোগ এনে তাদেরকে এই অবস্থায় রাখা হয়েছে। সেই আয়নাঘরগুলো কোথায়, কিভাবে আছে আমরা এখনো দেখি নাই। এখন দেখার দাবি উঠছে এবং এখন গুম কমিশন নিশ্চয়ই সহায়তা করবে সেগুলো দেখানো। বলেছে যে পরিদর্শন করার জন্য। হ্যাঁ, কিন্তু এর আগে শুনেছি যে গুম কমিশনের কাজ শেষ হওয়ার পরে দেখানো হবে। গোটা ইতিহাস জাতির সামনে তুলে ধরা হোক, একেবারে সচিত্র প্রতিবেদন সহ, এবং তার পেছনে যারা জড়িত। এই গুম খুনের সাথে আমরা শুধু র্যাবের কথা বলি, আমরা ডিজিএফ এর কথা বলি, আরো কারা কারা যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী নির্দেশ ছাড়া তো এগুলো হতেই পারে না, স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ ছাড়া এগুলো হতেই পারে না। সরকারের সংশ্লিষ্টতা অবশ্যই সেগুলোর সাথে ছিল, কিন্তু আরো কারা ছিল যুক্ত, বিভিন্ন বাহিনী, অনেক স্পর্শকাতর বাহিনীর কথা আমরা বলতে চাই না, কিন্তু সেই বাহিনী যখন অপকর্মে লিপ্ত হয় তাদেরও তো বিচার হওয়া উচিত। অবশ্যই। অধ্যাপক আবুল কাশেম ফজল হক, 24-এর এই ঘটনাগুলো আমরা আলোচনা করছি, সেই সময়ে ওই সময় আপনি অনেক লেখালেখি করেছেন এই বিষয়ে, বিশেষ করে 71-এর বিষয়গুলো নিয়ে, রাষ্ট্রনীতি নিয়ে লেখালেখি করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে লেখা করেছেন। ওই সময় আসলে যে ঘটনাটা ঘটলো 1971 সালে, আপনি একটা বর্ণনা দিলেন, কারা আসলে এটার সঙ্গে জড়িত ছিল? আপনি ওই সময় আপনার অভিজ্ঞতার আলোকে কি দেখেছেন ওই সময়? মানে কোন ঘটনায়? 1971 সালে যে 1971 সালের 25শে মার্চ সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়িতে আওয়ামী লীগের অন্তত 50 জন লোক ছিলেন, থাকতেন। কেউ চলে গেলে আবার নতুন কেউ কেউ আসছেন, এইভাবে চলছিল। এর মধ্যে আমি বঙ্গবন্ধু এই বেলা 2:30-3টার দিকেই খবর পেয়েছেন যে মাগরিবের নামাজের পরে ইয়াহিয়া খান বিশেষ বিমানে ইসলামাবাদ চলে যাবেন ঢাকা থেকে, এবং তিনি চলে যাওয়ার পরেই একটা টোটাল মিলিটারি অ্যাকশন চালাবে বা ঢাকা শহরে, এবং তাতে অনেক লোক মারা যাবে। একটা আতঙ্ক সৃষ্টি করতে চাইছে এই মানে পুরো এই বাঙালিদের মধ্যে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে। কারণ কি? কারণ যেভাবে শেখ মুজিবের নেতৃত্বে আন্দোলন পরিচালিত হচ্ছে, এবং শেখ মুজিবের সঙ্গে আরও অনেকে আছেন আওয়ামী লীগের নেতা, মৌলানা ভাসানী এবং তার দল, বামপন্থী অনেক দল,
সবাই তখন মুজিবের নেতৃত্বকে সমর্থন করছে এবং স্বাধীন বাংলাদেশ চাইছে, নানাভাবে এটা ব্যক্ত হয়েছে। তো সেই অবস্থায় আইয়ুব খান তো ক্ষমতা ছেড়ে দিলেন, কারণ আমার ধারণা আইয়ুব খান অনেক বেশি ইয়াহিয়া খানের তুলনায় বিবেকবান এবং কি বলে যুক্তি পরায়ণ লোক ছিলেন। তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে পাকিস্তান তো ভেঙে যাবে, পূর্ব পাকিস্তান তো আলাদা হয়ে যাবে, আমি প্রেসিডেন্ট থাকব আর পাকিস্তান ভেঙে যাবে, এটা আমি চাই না। এই কথা বলেই তিনি একমাত্র দেশপ্রেমিক সেনাবাহিনী পাকিস্তান রক্ষা করতে পারে বলে ক্ষমতা ইয়াহিয়া খানকে দিয়ে উনি চলে গেছেন। 25শে মার্চে আপনি প্রেক্ষাপটটা বলছেন, তারপরে তো যুদ্ধ শুরু হলো, আমাদের যুদ্ধ এগিয়ে যেতে থাকলো। ডিসেম্বর মাসে যৌথ বাহিনী হলো, 6 ডিসেম্বর যৌথ কমান্ডের অধীনে ভারতীয় সেনাবাহিনী এখানে কি বলে বিমান বাহিনী এখানে বোমাবর্ষণ করলো। তারপরে যখন বিজয়ের আগ মুহূর্তে এই ঘটনাগুলো যে ঘটলো, বুদ্ধিজীবীদেরকে এবং বিভিন্ন পেশাজীবী মানুষদেরকে যে ধরে ধরে নিয়ে যে পরে আমরা তাদেরকে অনেকে একটু খুঁজেও পাইনি, এই যে ঘটনা ওই সময়কার, এটার সঙ্গে কারা জড়িত ছিল? আপনি ওই সময়ের অভিজ্ঞতা কি বলে? হলো যে এখানে যে সেনাবাহিনী কাজ করেছে এবং এইখানে যিনি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন, এরা পশ্চিম পাকিস্তান থেকে আগত লোক, এখানকার না। সেইখানে যে একে এম আহসান বলে একজন গভর্নর ছিলেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাঝে মাঝেই টেলিফোন করতেন এবং অনুরোধ করতেন যে আপনারাই তো সংগ্রাম করে পাকিস্তানটা প্রতিষ্ঠিত করেছিলেন, এই পাকিস্তানটাকে রক্ষা করার জন্য আপনি চেষ্টা করেন, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। শেখ সাহেব এগুলোর কথার কী জবাব দিয়েছেন সেটা জানি না, কিন্তু তিনি এটাতে যে সম্মত হয়েছেন এটা মনে হয় না। প্রেসিডেন্ট ইয়াহিয়া খানও দু একবার মানে এই 25শে মার্চের আগে শেখ সাহেবের সাথে কথা বলেছেন। শেখ সাহেবের একটা বৈশিষ্ট্য ছিল যে আলাপ রাখতে হয় চরম শত্রুর সঙ্গেও সম্ভবপর হলে। তো এইটা একজন রাজনৈতিক নেতা তার সংগ্রামের পলিসির মধ্যে রাখলে কোনো কোনো দিক দিয়ে অবশ্যই ভালো হয়। এই যোগাযোগটা না থাকলে তিনি পাকিস্তান ধরে নিয়ে যাবে তাকে, এটা ভরসা করা কঠিন ছিল। তখন যে তাকে মেরে ফেলবে এই আতঙ্কটা বেশি দেখা যেত। যাই হোক, তো 25শে মার্চে বঙ্গবন্ধুকে তো নিয়ে গেল তারা ইসলামাবাদে, সেখানে রেখেছে, তাকে পত্রপত্রিকা বা কোনোটাই পড়তে দেয়নি। এবং ইয়াহিয়া খান তাকে জানালেন যে আপনার ইস্ট পাকিস্তান তো স্বাধীন হয়ে গেছে আর আমি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছি, তা আপনার সাথে আমার বন্ধুত্ব ছিল, এখনও থাকবে এবং পাকিস্তান বাংলাদেশ সুসম্পর্ক নিয়ে চলবে, এটা চাই। তো আপনার তো এখন ঢাকা যাওয়াটাই প্রধান ব্যাপার, তো আপনি পিআইএ যেতে পারেন অথবা এইভাবে, আর অন্য বিমানে গেলে এইভাবে। আবার ফিরছি একটু শেষ মুহূর্তে আমরা আসছি একদম। নাজমুল্লাহ সাহেব শুরুতে যে প্রশ্নটা করেছেন, এখনো এই যখন আমরা এখন ধরেন একটা দেশে, একটা রাষ্ট্রে, একটা সমাজে ধরেন জনগণের অনেক ধরনের শক্তি থাকে, তারুণ্যের একটা শক্তি থাকে, সংখ্যাগরিষ্ঠতার একটা শক্তি থাকে, মানে কোনো একটা বিষয়ের পক্ষে বিপক্ষে। তারপর হচ্ছে ধরেন দেশপ্রেম মানুষকে অনেক বেশি উজ্জীবিত করে, সাহসী করে। তারপরে ধরেন রাজনৈতিক আদর্শ, সেটাও মানুষকে অনেক বেশি অনুপ্রাণিত করে। কিন্তু বুদ্ধিবৃত্তিক ইনপুট বা বুদ্ধিবৃত্তিক অবদান যারা রাখেন, তারা সব শ্রেণী পেশার মানুষের উপর একরকমের প্রভাব বিস্তার করেন। তারা তাদের সেই বুদ্ধিমত্তা দিয়ে জাতির স্বার্থকে সমুন্নত রাখার জন্য মানুষকে একরকমের জ্ঞান দেন, উপদেশ দেন, পরামর্শ দেন, প্রভাব বিস্তার করেন। এবং 71-এ যেই বুদ্ধিজীবীদের মারা হয়েছিল আপনি দেখেন, এরা সব ওই শ্রেণীর মানুষ এবং তাদের একটা বড় অংশ শিক্ষক, এবং তাদের একটা বড় অংশ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উত্তরাধিকার হচ্ছেন আবুল কাশেম ফজলুল হকের মতো স্যারেরা। ওরকম বুদ্ধিজীবী বাংলাদেশে এখন কি আছে? বা গত 10, 20, 30 বছর ধরে আমরা যদি বুদ্ধিজীবী বলি, আমরা বুদ্ধিজীবী দেখি আওয়ামী বুদ্ধিজীবী, জাতীয়তাবাদী বুদ্ধিজীবী, জামাতি বুদ্ধিজীবী বা বাম বুদ্ধিজীবী, কিন্তু নির্দলীয় বুদ্ধিজীবী, নির্দলীয় রাজনৈতিক অবশ্যই হবেন, তা না হলে বুদ্ধিজীবী হয়ে যাবে না, দলকানা হবেন না, এরকম বুদ্ধিজীবী কয়জন আছেন? এই আবুল কাশেম ফজলুল হক স্যার ছাড়া এই মুহূর্তে আমার মনে পড়ছে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের কথা। এরকম একেবারে দূরবীন দিয়ে খুঁজলে আপনি হয়তো 2-4 জন পাবেন। ফলে একটা সমাজে বুদ্ধিবৃত্তিক শ্রেণী যে উপকার করতে পারে জাতির সংকটে, জাতির উন্নতিতে, জাতির সব ক্ষেত্রে, সেই সেবাটা আমরা পাই না।
এত বেশি বিভক্ত হয়ে যাওয়ার কারণে। এবং এই বিভক্তিটা কিন্তু অনেক বছর ধরে হয়েছে। আমি যদি নিকট অতীতে যাই, 90-এর গণঅভ্যুত্থানের পর থেকে আমরা দেখেছি প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের মধ্যে বিভক্তি, আওয়ামী জাতীয়তাবাদী, আওয়ামী জাতীয়তাবাদী। এবং এই বিভক্তি চরম হতে হতে গত 16 বছরে একতরফা হয়ে গেছে। ওখানে আওয়ামীর বাইরের বলয়ের কোনো মানুষের অস্তিত্ব আমরা টের পেতাম না। আপনি যেটা বলছেন না, টার্গেট মানুষ করবে কেন বুদ্ধিবৃত্তিক মানুষের উপরে? কারণ ওখান থেকেই কিন্তু বীজ উৎপন্ন হয় এবং বুদ্ধিবৃত্তিক যেই সেবাটা, যেই মানে আউটপুটটা আসে সমাজের জন্য, সেটা অনেক বেশি হয়। এইবারের আন্দোলনে ধরেন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক, মানে যারা সামনে আসতেন, যারা শিক্ষক সমিতি নেতৃত্ব দিতেন, তারা তো একদম দলবাজ, কানা, পাচাটা, এক কথা যদি বলি, তারা শিক্ষক সমাজের কলঙ্ক বলা যেতে পারে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কোন পর্যায়ে নামিয়ে নিয়ে গেছেন। আমরা যদি 71-এর এই শিক্ষকদের কথা চিন্তা করি, আকাশ আর পাতাল। তারপরে কি দেখা গেল, বাকি যারা বিবেকবান তারা চুপচাপ, ভয়ে হোক আর যে কোনো কারণে হোক, আস্তে আস্তে তাদের স্ফুরণ ঘটতে শুরু করলো। প্রফেসর আসিফ নজরুল থেকে শুরু করে প্রফেসর গীতিয়ারা নাসরিন, আস্তে আস্তে সবাই কয়েকজন আসলো, হাতে গোনা কয়েকজন। কিন্তু এই কয়েকজন কিন্তু মোড় ঘুরিয়ে দিয়েছে। তারা সেই আন্দোলনকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে, বেগবান করেছে, ছাত্রদেরকে উৎসাহিত করেছে, সাধারণ মানুষকে মানে একরকমের মানে স্বস্তি এবং ইয়ে দিয়েছে। এই জন্যই তারা একটা টার্গেটে পরিণত হয়। একবার শেষ মিনিটে আবুল কাশেম ফজলুল হক, শেষ মিনিটে আমি জানতে চাই, তাহলে কি এই যে পক্ষ প্রতিপক্ষ করে শেষ করে দেওয়ার রাজনীতি একদম, এটা থেকে আমরা কিভাবে বের হতে পারি? একটা ব্যাপার হলো ডিপলিটিসাইজেশন, বিরাজনীতিকরণ, নিরাজনীতিকরণ। এই তিনটা শব্দ 1980-র দশকের প্রায় শুরু থেকেই খুব উচ্চারিত হয়েছে, পত্রপত্রিকায় সাংবাদিকেরা লিখেছেন। এই যে নিরাজনীতিকরণ অথবা ডিপলিটিসাইজেশন, এটা কে বা কারা করেছেন এই সম্পর্কে কোনো কথাই সাংবাদিকরা লেখেননি, বের করেননি। আর বিএনপি থেকে কখনো কখনো নানা কথা বলা হয়েছে, সেগুলোরও কোনো প্রামাণ্য তথ্য হিসেবে গ্রহণ করা যায় না। কাজেই ডিপলিটিসাইজেশন করার জন্য যে চেষ্টা, সেটা অনুসন্ধান করলে আসলে আমাদের মূল বিষয়টা বের হয়ে আসবে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাজুল্লাহ সাহেব, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।